নুসরাতের বাবা মাকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। ওসির মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। বিচার দাবিতে আজও বিক্ষোভ। বকেয়া মজুরি সহ 9 দফা দাবিতে ফের রাজপথে। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সড়ক ও রেলপথ অবরোধে যাত্রীদের চরম দুর্ভোগ। এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনি। দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাশিদুর রহমান। প্রতিদিনের মতো সপ্তাহে 5 দিন আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই চ্যানেল 24 এর পর্দায়। দিনের সবচেয়ে আলোচিত ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন থাকে এবং সেই সাথে আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে আমাদের সহকর্মীরা যোগ দেন এবং সেই সাথে আমন্ত্রিত অতিথি তো রয়েছেন। আজ যে বিষয়টি দিয়ে শুরু করতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ দেখা করেছেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা, মা শিরিনা আক্তার এবং তার যে 2 ভাই রয়েছেন। আজ সকালে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন। এ সময় প্রধানমন্ত্রী অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে মারা যাওয়া নুসরাতের পরিবারের প্রতি গভীর সান্ত্বনা এবং সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন যে দুষ্কৃতিকারীরা কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় শুনানি শেষ করা হয়েছে। আদেশ দেয়া হবে পরে। আর হত্যা মামলা আসামি কাউন্সিলর মাকসুদ আলমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া দোষীদের বিচার দাবিতে আজও বিক্ষোভ করতে দেখা গেছে মানুষকে দেশের বিভিন্ন স্থানে। নুসরাত হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনকেও অ্যাট্রাক্ট করে, আবার পর্নোগ্রাফিকেও অ্যাট্রাক্ট করে। এই কারণে যেহেতু একজন অফিসার ইনচার্জ, 2-1 পুলিশের দায় তো পুরা পুলিশ বাহিনী নিবে না, এবং আমি একজন সিটিজেন হিসাবে আমি এই ঘটনাটিতে বাদী হয়ে আমি সাইবার ট্রাইব্যুনালে আজকে মামলাটি করি যে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের 26 ধারা লঙ্ঘন করেছেন, যেটার সর্বোচ্চ শাস্তি 5 বছর হবে। আর নুসরাত হত্যা মামলার আসামি কাউন্সিলর মাকসুদ আলমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই মামলার হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামি মাকসুদ আলমের 10 দিনের পুলিশ রিমান্ড শেষ। আদালত বিস্তারিত শুনানি সাপেক্ষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি এবং আশা করছি এই রায়ের ফলে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটিত হবে। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ হয়েছে। জাতীয় সংসদের সামনে সুজন আয়োজিত মানববন্ধনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা পরিচালনার দাবি জানানো হয়। যদি এর প্রতিবাদী নয়, এটা যদি রুখতে না পারি, এটা যদি বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। তাই আমাদেরকে সকলকে শুধু ব্যথিত দুঃখিত হলেই হবে না, এটাকে রুখে দাঁড়াতে হবে। এছাড়া অপরাজয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন হয়। নুসরাত হত্যাকাণ্ডের সাথে শুধু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবেও যারা জড়িত তাদের শাস্তিরও দাবি জানানো হয়। আজকে আমরা যেটা শুরু করলাম, এই জাতীয় প্রতিবাদগুলো আমরা ক্রমাগত করতে থাকব যতক্ষণ পর্যন্ত বিচার না হয়। আমরা আর মানব না এবং আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে তার যে বিচার সেটা সুনিশ্চিত করব। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা মুক্তি পেতে চাই। একই দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইল, মাগুরা, দিনাজপুর ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। সানজিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। প্রতিবেদন দেখে আসছিলাম। পরের প্রসঙ্গে যাব। বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে ফের রাজপথে পাটকল শ্রমিকরা। এবার 96 ঘন্টার ধর্মঘট কর্মসূচি নিয়ে নেমেছেন তারা। এর মধ্যে প্রতিদিন 4 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি রয়েছে। দাবি বাস্তবায়ন ও সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন শ্রমিক নেতারা। আর অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীরা। অন্তত আমাদের সহকর্মীরা এমনটি আমাদের নিশ্চিত করেছেন। রিপোর্টে বিস্তারিত।
দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই জেনে গেছেন, বকেয়া পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়ন সহ মোট 9 দফা দাবিতে এর আগেও পাটকল শ্রমিকরা রাজপথে বিক্ষোভ করেছেন এবং সেই সাথে নতুন করে তারা আরো একবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই দফায় 96 ঘন্টার ধর্মঘট কর্মসূচি নিয়ে তারা নেমেছেন। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্টটি হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া আমরা আজকের যে আয়োজন সাজিয়েছি, সারা দিনের ঠিক বিকালবেলারই খবর আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ইতিমধ্যে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে সঙ্গীত শিল্পী সুবীর নন্দী সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। চলতি বছর 21-এ পদক পাওয়া এই সঙ্গীতজ্ঞ এবং দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। রোববার রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে উত্তরায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সিএমএইচে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সঙ্গীতের এক কিংবদন্তি সুবীর নন্দী, যার কণ্ঠে বাংলা আধুনিক গানের ভান্ডার হয়েছে সমৃদ্ধ। আমি যে তোমার, তুমি মানতে। রোমান্টিক থেকে বিরহ, দেশাত্মবোধ কিংবা শাস্ত্রীয় সঙ্গীত, কণ্ঠের মনসিয়ানা তার প্রতিটি গান হয়েছে অনন্য। আমার দুটি চোখ পাথর তো নয়। 5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সুবীর নন্দী কণ্ঠ দিয়েছেন 2500-এর বেশি গানে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সঙ্গীতে বিশেষ অবদানে চলতি বছর পেয়েছেন 21-এ পদক। সঙ্গীতের এই কিংবদন্তি এখন আছেন জীবন মৃত্যুর দোয়াচলে। পারিবারিক কাজ শেষে রবিবার রাতে সিলেট থেকে ঢাকার ফেরার পথে উত্তরায় হৃদরোগে আক্রান্ত হলে এই শিল্পীকে দ্রুত নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা ভুগছেন সুবীর নন্দী। বর্তমানে সুবীর নন্দীর অবস্থা এক ধরনের স্থিতিশীল একটা অবস্থা আছে। হার্টের প্রবলেমটা নিয়ে উনি মূলত এসেছিলেন। তার সঙ্গে ওনার কিডনির দীর্ঘদিনের ওনার সমস্যা ছিল কিডনির। সেই কিডনির সমস্যা, হার্টের সমস্যা সবকিছু মিলে একটা জটিল একটা অবস্থার মধ্যে ছিল এবং রাত্রেবেলায় ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 72 ঘন্টা না গেলে আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না, কিন্তু আমরা আশাবাদী। 1967 সালে সিলেট বেতারে গান গাওয়ার মাধ্যমে সুরের ভুবনে পা রাখেন সুবীর নন্দী। পরে টেলিভিশনের আঙিনা পেরিয়ে 1976-এ সূর্যগ্রহণ চলচ্চিত্রে করেন প্লেব্যাক। 1981 সালে প্রথম একক সুবীর নন্দীর গান মুক্তির পর আলোর মুখ দেখেছে আরও বেশ কটি অ্যালবাম। সুস্থ হয়ে আবারও সুরের ভুবনে কণ্ঠের মুগ্ধতা ছড়াবেন প্রিয় সুবীর নন্দী, এমনটাই প্রার্থনা তার বন্ধু, পরিজন, অগ্রজ, অনুজদের। নাজমুল আলম রানা, চ্যানেল 24। যারা গানের কদর করেন তাদের জন্য আসলেই একেবারে অপ্রত্যাশিত হয়ে খবরটি এসেছে আজকে। সুবীর নন্দী তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। সিএমএইচে রাখা হয়েছে ঢাকায়, আইসিইউতে তাকে রাখা হয়েছে। আমরা আমাদের সুবীর নন্দীর যে দীর্ঘ ক্যারিয়ার তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যার কাজ কর্ম এবং দীর্ঘদিনের সহকর্মীও বলা যায়, শেখ সাদি খান সঙ্গীত পরিচালক এবং সুরকার আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাতে চাই। হঠাৎ করেই দিন গড়াচ্ছিল, সারাদিনে যেটা হয় সবাই পেপার পত্রিকায় পাতা উল্টায়, টেলিভিশনে খবর রাখে, একেবারেই অপ্রত্যাশিত ঘটনা হয়ে আসলো কিনা যে সুবীর নন্দী এভাবে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে গেল? খবরটি কখন আপনি সকালবেলা পেয়েছি? খবরটি আমি সকালবেলা পেয়েছি। খুরশিদ আলম আমাকে টেলিফোন করলেন যে চাচা সুবীরের এই অবস্থা। শুনে খুবই খারাপ লাগলো, কারণ এমনি তো আমরা কিছুদিন যাবত তো আমাদের শিল্পীদের যে নানা চলে যাওয়া, অসুস্থ, এগুলো নিয়ে আমরা আসলে সবাই আমরা খুব মানসিক কষ্টেই আছি বলতে গেলে। এই জন্য যে আমাদের সবাই ছেড়ে চলে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ হসপিটালে। তারপর সুবীরের কথাটা শুনে তো প্রচণ্ড রকম খারাপ লাগলো। আর ওর সঙ্গে তো আমার ক্যারিয়ার সঙ্গে ও খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সুবীর নন্দী। কেন আমি স্বাধীনতার পরে তো এসছে,
তখন থেকে ওকে নিয়ে আমার প্রচুর কাজকর্ম করেছি আমি, অনেক কাজ করেছি, অনেক গান তাকে দিয়ে আমি গাইয়েছি। আমি প্রথম যেটা তার ক্যাসেট বেরোয় ডিস্কো রেকর্ডিং থেকে, এটা আমারই গানগুলি দিয়ে আমি প্রথম বের করেছিলাম। তারপর তার সঙ্গে তো দীর্ঘ জীবনে সহযাত্রী হিসাবে একসঙ্গে অনেক কাজ করেছি, এবং তার সঙ্গে যে আমার রসায়নটা, এটা চমৎকার একটা রসায়ন। প্রচুর গান আমার প্রচুর গান, ম্যাক্সিমাম গান তো আমার তার কণ্ঠে গাওয়া। আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে যেটা কিনা আপনার সুরে করা গান তিনি গেয়েছেন। আসলে এটা অপ্রত্যাশিত ছিল। তারপর আমরা নিশ্চয়ই সবাই আসলে প্রত্যাশা করছেন যেন তিনি সুস্থ হয়ে আবার ফেরত আসেন। আমরা আপনার সাথে আবার আলাপ চাইতে যেতে চাই। দর্শক, নিউজ ভিউজ 24 দেখছেন। সুবীর নন্দীর খবর জানিয়ে আপাতত একটা বিরতিতে যেতে চাই, ফেরত আসছি, আরো কথা হবে। আমাদের সাথে শেখ সাদি খান রয়েছেন, তার সাথে আলাপ চাইতে যাব, সাথেই থাকবেন। আপনারা নিউজ ভিউজ 24 এর সাথে রয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী সিএমএইচ এ তিনি এই মুহূর্তে লাইফ সাপোর্টে রয়েছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে চলতি বছরে তিনি 21 পদক পাওয়ার গৌরব অর্জন করেছেন। এই সাথে তার তো দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। এই বিষয় নিয়ে আলাপ চাইতে ছিলাম। প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার শেখ সাদি খান আমাদের সাথে রয়েছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কি, বা চিকিৎসকদের কোনো বক্তব্য বা চিকিৎসক কি বলেছেন তার শরীরের অবস্থা সম্পর্কে? আমি 11টা 11:30 দিকে টেলিফোন করলাম, যখন খবরটা পেলাম। খবর পাওয়ার টেলিফোন, অ্যাকচুয়ালি ও তো আইসিইউতে আছে, আর গিয়ে তো ওখানে ঢুকতে পারবো না, এটা একটা ব্যাপার। আমি খবর নিলাম, আমাদের যে ইউসুফ আহমেদ গান করে, ওকে টেলিফোন করেছিলাম। ও বললো যে আমি গিয়েছিলাম স্যার, আমি গিয়েছিলাম, গিয়ে আমি দেখে এসছি, ঢুকে দেখে এসছি। অ্যাকচুয়ালি ডাক্তার যেটা বলেছে যে 72 আওয়ার্সের কথা বলছে, 72 ঘন্টার কথা বলেছে, স্টেবল, মানে ওইরকমই আছে সে। কিন্তু বললো যে ওনারা কিছু বলতে পারছেন না, বলছে যে 72 ঘন্টা না পর্যন্ত কিছু বলতে পারছি না। তো শুনে খারাপই লেগেছে। যাই হোক, আমরা চাই, মাঝখানে এই কথাটাই বলতে চাচ্ছি আমি সবার কাছে, সমগ্র দেশবাসীর কাছে, যারা তার ভালোবাসার মানুষ, শ্রোতারা, তাদের কাছে একটি অনুরোধ করব আমি, আপনারা কায়মান বাক্যে তার জন্য প্রার্থনা করুন। যদি প্রভু আল্লাহ যদি তাকে সারভাইভ করায়, তাহলে আমরা সুবীরকে পাবো, আরও দীর্ঘদিন হয়তো পাবো, আমরা আমাদের অঙ্গনে পাবো। আমারও একই কথা, আমি তার জন্য, আমি প্রাণ থেকে তার জন্য আমি আশীর্বাদ করি, দোয়া চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ তাকে সুস্থ করে ফিরিয়ে দিক। আমার সঙ্গে তার সঙ্গে অনেক দীর্ঘদিনের ক্যারিয়ার। কিন্তু আমি এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে এই যে দীর্ঘদিনের সম্পর্ক, ক্যারিয়ারের শুরু থেকে আপনাদের যে ভালো বোঝাপড়া বা এতদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারে কাজ করেছেন, সেই পিছনে যদি একটু স্মৃতিচারণে যাই, যে কিভাবে শুরু হলো, কিভাবে পরিচয় তার সাথে? স্বাধীনতার পরেই অ্যাকচুয়ালি ওদের সঙ্গে একটা গ্রুপ আসলো, জেনারেশনটা আসলো, যেমন সুবীর নন্দী, শাম্মী আক্তার, শাকিলা জাফর, আবিদা সুলতানা, ওরা কিন্তু একই সময় এসছে। তো আমি পেলাম তাকে স্বাধীনতার পরেই পেলাম তাকে আমি। তখন ট্রান্সক্রিপশন সার্ভিস, রেডিও ট্রান্সক্রিপশন সার্ভিসে ট্যালেন্ট হান্ট যেটা বলি আমরা এখন, যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা রেডিওর সিঙ্গার, তাদেরকে সবাইকে কল করলেন যে তাদেরকে গান করাবে, নতুন নতুন গান করা হবে রেডিওতে। তো আমার উপরে একটা দায়িত্ব পড়লো সুবীরের গান করার জন্য। তো আমি তখন তাকে দিয়ে গান করালাম। প্রথম গান করালাম পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। সেটা কত সাল নাগাদ? এটা হবে 75 এর দিকে। ওই সময় কিছু অনেকগুলি গান করেছিলাম। ওই সময় আমাদের একটা একঝাঁক গীতিকার আসলো, যারা তরুণ গীতিকার, যেমন মুন্সি ওয়াদুদ, তার গান করলাম, কিছু গান করলাম, ওই ক্যাসেটের জন্য করলাম তখন আমি গান। তখন তো ক্যাসেট মার্কেট ছিল না। লাল গোলাপের ফুল ঝরি না ঝরলে, তারপরে করলাম গান সমুদ্র নয়, তারপরে নজরুল ইসলাম বাবুর গান করলাম পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, চাঁদে কলঙ্ক আছে যেমন ভালোবাসা বদনাম তেমন, তারপরে গান করলাম শামসুল আলমের গান করলাম কেন ভালোবাসা হারিয়ে যায়, তারপরে তাকে গান দিলাম কবি জাহিদুল হকের গান দিলাম আমার দুটি চোখ পাথর তো নয়, এরকম প্রচুর ইয়াসিন হেদায়েতের গান দিলাম, আমার শেষ কথা শেষ উত্তর দেবে না হয় ভালোবাসার এখানেই শেষ হবে, টোটাল লট। এবং করে আমি 80s দিকে তার একটা ক্যাসেট বের করার জন্য আমি অ্যাপ্রোচ করলাম
ডিসকো রেকর্ডিং একটা কোম্পানি ছিল, তারা কিছু ক্যাসেট বাই করতো। তখন কিন্তু ক্যাসেট মার্কেট এরকম নাই আমাদের। হ্যাঁ, একদম শুরুর দিকে বলা যায় 1980 সালের কথা, 80-81 ওই সময় হবে। তো আমি ওর একটা ক্যাসেটের জন্য, এটা ক্যাসেটের নামটাই ছিল হাজার মনের কাছে। আর মিতালির একটা ক্যাসেট বের করার জন্য আমি অ্যাপ্রোচ করলাম তাদেরকে, 2টা ক্যাসেট বের করলাম আমি। তো আসলে সুবীরের সঙ্গে যে আমার সম্পর্কটা, এটা আমি বোঝাতে পারবো না। তার সঙ্গে আমার যে রসায়ন, চমৎকার রসায়ন। আর আমিও তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য আমি সবসময় করতাম, যেহেতু আমি ক্লাসিক বেসড মানুষ। তো তাকে দিয়ে আমি ক্লাসিক বেসড গানগুলি কিন্তু করেছি, এবং প্রত্যেকটি গানে কিন্তু হয়তো পরে এসছে এগুলো, কিন্তু সেইগুলো গান কিন্তু চূড়ান্তভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষের হৃদয়ে গেঁথে নিয়েছে মানুষ। তো এই যে আমাদের যে একসঙ্গে কাজ করার ব্যাপারগুলো, এগুলি কিন্তু সুবীরকে অনেক দূর এগিয়ে নিয়ে এসছে, এবং সুবীরকে সুবীর নন্দী হওয়ার যেই মানে ভিত্তিটা শক্ত হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের গীতিকার এবং আমি মিলে ওই তরুণ গীতিকারগুলোকে নিয়ে কিন্তু আমি কাজ করেছি তখন। হ্যাঁ, তো যাই হোক, এগুলো অনেক কথা, আমি অত কথা বলতে চাচ্ছি না। সুবীর নন্দী নিজেই সুবীর নন্দী, জনগণনন্দিত শিল্পী। সুবীর নন্দী পারফেক্ট আর্টিস্ট, পারফেকশন যেটা বলে, আমি তাকে দিয়ে কাজ করিয়ে দেখেছি হ্যাঁ পারফেকশনে যাওয়া যায়। আমাদের শিল্পীরাও যে পারফেকশনে যেতে পারে, বা তাদেরকে যদি সঠিক যদি পথ দেখানো যায়, তারা যে অন্তত আমাদের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য যে চেষ্টাটুকু এটুকু আনতে পারে, করতে পারে, সেটাই কিন্তু প্রমাণ সুবীর নন্দী। এরকম এরপরে আরো যারা এসছে তারাও অনেকে এস্টাবলিশড হয়েছে গান দিয়ে। তো আজকে এই কথাটা শুনে প্রচন্ড রকম রক্তক্ষরণ হচ্ছে ভিতরে, যে সুবীর নন্দীর জন্য আজকে আমাকে কথা বলতে হচ্ছে। সুবীর নন্দী আজকে বিছানায় পড়ে আছে, সে তার কোনো জ্ঞান নেই, সে আইসিইউতে আছে, ভাবতে অত কষ্ট লাগছে। আমরা চাই, সবাই চাই যে সুবীর নন্দী আবার নতুন করে মানুষকে গান শোনানোক, আরো নতুন গান শোনাক মানুষকে, মানুষকে উজ্জীবিত করুক, মানুষকে প্রেরণা যোগাক, এটাই চাই আমরা। এবং শিল্প অঙ্গনে কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন নামি দামি যারা শিল্পী রয়েছেন, যারা সঙ্গীতজ্ঞ রয়েছেন, বা অন্য অঙ্গনে যারা দাপিয়ে বেরিয়েছেন, আমরা কিন্তু একাধারে দুঃসংবাদ শুনেই যাচ্ছি। মানে দর্শক বলেন, শ্রোতা বলেন, বা ভক্তরা বলেন, তারা বোধহয় কোনো বিরতি নিয়ে বা শান্তিমতো বসতে পারছে না, একটা না একটা দুঃসংবাদ পাচ্ছি একের পর এক। হ্যাঁ, একের পর এক। কয়দিন আগে আবার চলে গেল আমাদের টেলিসি, আমাদের কথাই বলছি, উনি তো আমাদের অঙ্গনের লোক, ফিল্মে কাজ করতেন উনি। এর আগে কদিন আগে চলে গেল আহমদ ইমতিয়াজ বুলবুল, তারপরে চলে গেল আরো কিছু শিল্পীরা চলে গেলেন। আলাউদ্দিন আলী বিছনায় পড়ে আছেন, আলাউদ্দিন আলী এখনো হসপিটালেই আছেন। তো এগুলি অ্যাকচুয়ালি আমাদেরকে প্রচন্ড রকম ধাক্কা দিচ্ছে, আমাদেরকে প্রচন্ড রকম ধাক্কা দিচ্ছে, যে আমাদের শিল্পীরা চলে যাচ্ছে, একদম ভ্যাকুম হয়ে যাচ্ছে। যারা দীর্ঘদিন পথ চলেছে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে আমাদের সঙ্গীতাঙ্গন ভ্যাকুম হয়ে যাচ্ছে। ওরকম তো স্ট্যাবল আর্টিস্ট কিন্তু এখনো দাঁড়ায় নাই। এখনো এসছে, অনেক শিল্পীরা এসছে, কিন্তু ওই পর্যায়ে গিয়ে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি, দাঁড়ায়নি এখনো, হয়তো ভবিষ্যতে গিয়ে দাঁড়াবে তারা। তো আমাদের যে এস্টাবলিশড শিল্পীগুলো যারা আমাদের সঙ্গীতাঙ্গ সমৃদ্ধ করেছে, তারা চলে যাওয়া মানে তো আমাদের জন্য আসলে মন খারাপের ব্যাপার, একটা কষ্ট। ব্যক্তি জীবনের সুবীর নন্দীকে যদি খুব ছোট করে একটু বর্ণনা করতে বলি, বা দর্শক যদি একটু জানার সুযোগ পায়, আর সেই সাথে একটা আলাদা একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, আমরা একটু দেখে আসতে চাই সুবীর নন্দী যিনি উনি একাধারে এতগুলো হিট গান দিয়েছেন, বা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে কি কাজ করেছেন, আমরা ছোট্ট একটু ক্লিপ দেখে আসতে চাই, একটু দর্শকদের যদি দেখানো যায়।
দর্শক প্রিয় গান রয়েছে, তার সাথে কোনো না কোনো ভাবে আপনার নাম চলেই আসে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই গানটি যে আমরা শুনে আসছিলাম, আপনি সুর করেছেন, এই যে কথার পিঠে যে সুর জুড়ে দেয়া, এই ঠিক এই গানটি যে শুনে আসছিলাম দর্শকদের মনে গেঁথে আছে। এই গল্পটা যদি একটু আমরা শুনি বা যদি জানতে চাই যে কিভাবে শুরু হলো এই গানটি বা কিভাবে সুর বাঁধলেন দুজন একসাথে। এই গানটি 75-এর দিকেই করা আমার গানটি। প্রথমে রেডিওর জন্যই করেছিলাম, তারপরে এটা গিয়ে ফিল্মে যখন লাগলো, মহানায়ক ছবিটা যখন করি আমি, তখন আমি কিন্তু সুবীর নদীর প্রথম আমি কলকাতায় নিয়ে যাই গান গাওয়ার জন্য। এই ছবিতে আমার এই দুটি চোখ পাথর তো এই গানটা ব্যবহার করেছি আমরা, ডিরেক্টর চেয়েছেন বলে ব্যবহার করেছি, এবং হাজার মনের কাছে গানটা, এবং ওকে দিয়ে আর হৈমন্তী শুক্লাকে দিয়ে আমি প্রথম ডুয়েট গান করি, তুমি চাও ফিয়া নদী হয়ে। গানের কথাটা ছিল এরকম, এটা একটা থাইল্যান্ডের একটা নদীর নাম চাউফিয়া। তো এবং আমি তাকে ইন্ডিয়ান আর্টিস্টের সঙ্গে, হৈমন্তী শুক্লার সঙ্গে আমি গান গাওয়াই তাকে, আমি নিয়ে যাই তাকে, এবং তারপরও নিয়ে গিয়ে আমি গান গেয়েছি এখানে। তো আসলে সুবীর নন্দীর প্রতি যে আমার একটা ভালোবাসা, স্নেহ, তারপরে তার ভিতরে গুণ ছিল, সেই গুণটাকে বের করে নিয়ে আর একটা ব্যাপার আছে। সেটা হয়তো আমি বুঝতে পেরেছিলাম যে তাকে দিয়ে এই ধরনের গান করালে বোধহয় ভালো হবে, এবং তার গলাতে প্রতিভার প্রতি সুবিচার করা হবে। যদি বলি সুবিচারের কথা বলি নাকি, তো তেমনি আমি আরো কিছু কিছু গান করেছি তাকে দিয়ে, যে গানগুলো কিছু কিছু গান আছে যে গানগুলো তো জনপ্রিয়তা কম হয়েছে, সেই গানগুলো হয়তো সে গাওয়ার সময় সুযোগ কম পেয়েছে। যেমন বললাম না একটু আগে যে লাল গোলাপের ফুল ঝুরি না ঝরলে, এই গানটি চমৎকার একটি গান। হ্যাঁ, এটা মুন্সি ওয়াদুদের লেখা গান। আরেকটি গান করেছেন, আমার শেষ কথার শেষ উত্তর দেবে, না হয় ভালোবাসার এখানেই শেষ হবে। চমৎকার, এগুলো বেরিয়েছে, সোনার তোর একটা অ্যালবাম বেরিয়েছে, এটাতে বেরিয়েছে, বেঙ্গল থেকে বেরিয়েছে। যেমন আরেকটা গান করেছি আমি, হাইগো হৃদয় দাতা তোমার চোখেরই সামনে আমার হৃদয় হলো খুন। হ্যাঁ, চমৎকার চমৎকার, অবশ্য বাণীগুলোও পেয়েছি আমি চমৎকার। আমি গীতিকারদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে সুবীরের ভাবনা নিয়ে, সুবীরের চিন্তা নিয়ে যে গানগুলো লিখেছে, তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকতে চাই। তো আসলে সুবীর নন্দীর কথা তো অল্প কথায় শেষ করা যাবে না, অনেক কথা তার সঙ্গে। তো তাকে দিয়ে গান করালে পরে একটা নিশ্চয়তা ছিল যে গানটি একটি ভালো পর্যায়ে যাবে এবং শ্রোতা প্রিয় হবে, এই ভাবনাটুকু ছিল। যেমন আমারও ছিল, সেটা সুবীরও কিন্তু ভাবতো, যেহেতু সে একটা স্ট্যাবলিশড পর্যায়ে এসছে এবং গানকে সে প্রচন্ড ভালোবাসতো এবং মন দিয়ে গান করতো, ভালোবেসে গান করতো। সেটাই কিন্তু তাকে আজকে সুবীর নন্দী মানে হতে সাহায্য করেছে। এটা আমি শুধু আমি না, আমি মনে করি যারা আমাদের সঙ্গীতাঙ্গনে আছেন তারা সবাই বলবেন যে তাকেও, তার এই গানগুলো তাকে বাঁচিয়ে রাখবে, দীর্ঘ বছর বাঁচিয়ে রাখবে তাকে, পাশাপাশি আমাকেও বাঁচিয়ে রাখবে আমি মনে করি। তো খুব ভালো একটি মানুষ সুবীর নন্দী, কিন্তু এই ভালো মানুষটিকে আমরা আল্লাহর কাছ থেকে ফেরত চাই, তাকে সার্ভাইভ হোক, সে সার্ভাইভ হয়ে আসুক, আমরা চাই সে এসে আমাদের সঙ্গে আরো কাজ করুক, এটাই প্রত্যাশা। আসলে অবশ্যই আমরাও প্রত্যাশা করি যে সুবীর নন্দী যেন এখনই রেকর্ড বন্দি বা ক্যাসেট বন্দি না হয়ে যান। আমরা এই যে যেমনটি দেখছিলাম, আমরা নিশ্চয়ই চাইবো যে আবারও গানের মঞ্চে উঠে ঠিক এই গানগুলো, এই শ্রোতা প্রিয় যে গানগুলো, সেগুলো তিনি নিজেই গান করবেন, আবার দর্শকদের সামনে উঠে। আমরা সবাই প্রার্থনা করতে চাই, প্রার্থনা, প্রভু তো প্রার্থনা অবশ্যই শুনেন, হয়তো তাকে আমাদের কাছে ফেরত দেবেন, আমি আশা করি। অবশ্যই আমাদের প্রার্থনা থাকতো। ব্যক্তি সুবীর নন্দী, যদি বলি 3-4টা কথা বলতে, ব্যক্তি সুবীর নন্দীকে যারা দর্শকরা পেপার পড়েন, ম্যাগাজিন পড়েন, কিন্তু কিছু থাকে না ভেতরের গল্প, যেগুলো আসলে দর্শকদের কাছে সব পৌঁছানো সম্ভব হয় না, এমন কিছু গল্প যদি আজ দর্শক শোনার সৌভাগ্য হয় আর কি তাদের। আসলে গল্প বলার তো আসলে মানসিকতা নাই এখন, মানসিক যে অবস্থাটা আছে, অনেক কিছু হয়তো ভুলে যাচ্ছি, অনেক গল্পই আছে। তার সঙ্গে কলকাতাতে গিয়ে আমরা একসঙ্গে কাজ করতে গেলাম, যাওয়ার পরে বলো যে সাদি ভাই, যাক আমার জীবনের তো একটা শ্রেষ্ঠ মুহূর্ত মনে করব যে আমি হৈমন্তী শুক্লার সঙ্গে গান গেয়েছি, আমি শ্রেষ্ঠ মুহূর্ত মনে করব আমি আপনি আজকে একসঙ্গে একই জায়গায় আজকে মানে সময়টা উদযাপনও করছি আমরা। তা আসলে সুবীর নন্দীর
ভাবনাটা ছিল, যেটা আমার কাছে মনে হয় আর কি দীর্ঘদিন চলার পথে, যে বাংলা শুদ্ধ গানকে শুদ্ধ রাখার যে চেষ্টাটুকু তারও ছিল, যে আমরা বাংলা গানকে বাংলা গানই রাখতে চাই। যেমন আমিও সবসময় চেয়েছি, এখনও চাই আমি, যে বাংলা গান বাংলা গানের মতোই থাকুক। আমরা এ ধরনের শিল্পীও চাই যারা বাংলা গানকে মনে প্রাণে ভালোবেসে গায় এবং বাংলা গানকে বাংলা গান করেই রাখতে চায়। আমরা বাংলা গানকে কোনো ইংরেজি গান রাখতে মানে সুরে বাঁধতে চাই না, আমরা সুরে বেঁধে আমরা ওইটাকে রাখতে চাই না। আমরা চাই বাংলা গানকে বাংলা গানের মতো থাকুক, আমাদের বাঙালিত্ব থাকুক। সেটা আমারও যেরকম চিন্তা ছিল, সুবীরও সেই ভাবনাটা ছিল যে আমরা বাংলা গানকে বাংলা গানে রাখতে চাই। তো ছোট ছোট ইনসিডেন্ট আছে, অনেক ইনসিডেন্ট আছে, এগুলি এখন মনে আসছে না আসলে। সর্বশেষ কাজ করা হয়েছে কোন গান নিয়ে? হ্যাঁ, আমি কদিন আগেই তো একসঙ্গে কাজ করলাম আমরা। আমি তো বর্ণালী অনুষ্ঠানে কাজ করতে গেলাম, সুবীর নদী গান গাইলো বর্ণালী অনুষ্ঠানে, কথাবার্তা হলাম, জিজ্ঞাসা করলাম কি শরীরটা কেমন আছে, ভালো আছে তোমার? হ্যাঁ দাদা মোটামুটি ভালো আছে। এর আগে দেশ টিভিতে একটা কাজ করলাম আমরা, একসঙ্গে ছিলাম আমরা, দেখা হলো, কথা হলো আমরা বিনিময় করতাম, একে অপরের কথোপকথন হতো আমাদের সঙ্গে। এছাড়া তো মাঝে মাঝে টেলিফোন হতো, কাছাকাছি থাকে, আমরা কাছাকাছি থাকি, ও থাকে গ্রিন রোডে, আমি ধানমন্ডিতে থাকি, দেখা হতো, কথা হতো। আমরা তার আরোগ্য কামনা করছি, যাতে সুবীর নদী আমাদের মাঝে ফেরত আসেন। দর্শক যারা পরবর্তীতে দেরি করে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, সুবীর নন্দী ঢাকার CMH এ লাইফ সাপোর্টে রয়েছেন এবং দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। গতকালকে রাতের কথা, সিলেট থেকে ঢাকায় ফেরার পথে উত্তরায় তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন তারপরে তাকে দ্রুত CMH এ ভর্তি করা হয়। আমাদের সাথে প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রয়েছেন শেখ সাদি খান, তার সাথে আলাপচারিতায় ছিলাম আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। জনাব শেখ সাদি খানের সাথে কথা হচ্ছিল এই বিষয়ে। দর্শক, নিউজ ভিউজ 24-এ আমরা আছি, একটু পর ফেরত আসতে চাই, আরো কিছু বিষয় সামনে তুলে আনবো আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আন্তর্জাতিকতে চাইবো, আপনার নিউজ ভিউজ 24 দেখছেন, রাশেদুর রহমান আপনাদের সাথে রয়েছি। দেশের বাইরের খবর জানাবো। লন্ডনের ইকুয়েডরের দূতাবাসকে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করতেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, এমন অভিযোগ তুলেছেন ইকুয়েডরের প্রধানমন্ত্রী লেলিন মোরেনো। তিনি দাবি করেছেন ইকুয়েডরের সাবেক সরকার অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালিয়ে যেতে অ্যাসাঞ্জকে প্রয়োজনীয় সহায়তা দিত, আর এই জন্য অ্যাসাঞ্জের 7 বছরের আশ্রয়ের আবেদন নাকচ করা হয়। অভিযোগ এসেছে দূতাবাসের ভেতরে অ্যাসাঞ্জের অস্বাস্থ্যকর জীবনযাপন নিয়েও। তবে এই সব অভিযোগ ভয়ঙ্কর বলে উল্লেখ করেন অ্যাসাঞ্জের আইনজীবী। বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে আনেন ব্রিটিশ পুলিশরা। যৌথ বিবৃতিতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার আহ্বান জানিয়েছেন জার্মানি ও স্পেনের 3 MP। অ্যাসাঞ্জের মামলার বিষয়ে আমরা কিছুটা আলাপচারিতায় যাওয়ার চেষ্টা করব, জেনে আসার চেষ্টা করব আসলে কি ঘটছে, কি ঘটতে পারে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হবেন অভিবাসন আইনজীবী নাশিদ রহমান। আমরা তাকে দেখতে পাচ্ছি। জনাব নাশিদ রহমান, স্বাগত জানতে চাই। নিউজ ভিউজ 24-এ যে বিষয়টি অনেকদিন ধরে আলোচনায় ছিল, আবার নতুন করে চাঙা হয়েছে, সেই বিষয়ে প্রথমে জানতে চাইব। খুব সহজভাবে যদি বলতে বলি যে জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে যে যুক্তরাজ্য এবং ইকুয়েডরের একটা বিরোধ সামনে আসছে বা মনে হচ্ছে, সেটা যদি একটু সহজ করে দর্শকদের জন্য যদি প্রশ্ন রাখি, কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে বর্ণনা আশা করতে পারি আপনার কাছ থেকে? 2012 সালের জুন মাসে জুলিয়াস অ্যাসাঞ্জ ইকুয়েডর এমবাসিতে আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয়, এবং তৎকালীন সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। 2017 সালে বর্তমান ডানপন্থী যে সরকার আসে ইকুয়েডরে, তারা এসে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকারের সাথে দর কষাকষি করে তাদের ঋণ মৌকুফের জন্য, এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় সরকারই ঋণ মৌকুফের শর্তে বলেছে যে অ্যাসাইলাম ক্যান্সেল করো। গত 6 দিন আগে ইকুয়েডর সরকার জুলিয়াস অ্যাসাঞ্জের আনুষ্ঠানিক অ্যাসাইলাম ক্যান্সেল করে যুক্তরাজ্য সরকার মানে ইউকে সরকারকে বলে যে তোমরা তাকে অ্যারেস্ট করতে পারো। সেই অ্যাসাইলামকে যে বাতিল করেছে তার জন্য একজন প্রাইভেট সিটিজেন হিসেবে আশ্রয় প্রার্থী না বা ডিপ্লোম্যাটিক কোনো পার্সন না, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমরা যেই চিত্র দেখেছি এবং এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনাও কিন্তু কম ছিল না, যে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে যেভাবে তাকে টেনে হিচড়ে আসলে বের করে নিয়ে আসা হয়েছে, এটা কি অভিবাসন আইন কিংবা ইউরোপের উদার মানসিকতার যদি কথা বলি, সেটা কি লঙ্ঘন হয়নি? আপনি কি মনে করছেন? অবশ্যই লঙ্ঘন হয়েছে, এবং আপনি যে 3 MEP'র কথা বলেছেন
তারা কিন্তু জুলিয়াস অ্যাসাঞ্জ যে জেলে আছে তার সামনে বিক্ষোভ করেছে। 70 জন ব্রিটিশ এমপি এর বিরুদ্ধে লিখিতভাবে প্রস্তাব উত্থাপন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লিবার্টি সহ হিউম্যান রাইটস ওয়াচ তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এটা তো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার দুটোকে ওভারল্যাপ করছে। কিন্তু বর্তমান ব্রিটেনে ব্রেক্সিট নিয়ে যে ডামাডোল আছে তার থেকে দৃষ্টি সরানোর জন্য সেরাফাইনের একটি পদ্ধতি এটা, যে ইট ইজ এ গুড টাইম টু ভ্যারি ব্যাড নিউজ। যখন ব্রেক্সিট 29শে মার্চ থেকে চলে গেল 12ই এপ্রিল, 12ই এপ্রিল থেকে 31শে অক্টোবরে যেদিন পরিবর্তন হয় ঠিক সেই দিনই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। এর সাথে আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতি জড়িত আছে। জি, যুক্তরাজ্যের আইন কি বলছে? অ্যাসাঞ্জকে কি যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা যাবে কিনা, বা সেটা গেলে আসলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? এখানে যে ব্রিটেনের ইন্টারনাল লিগ্যাল প্রসেসটা শেষ করতে হবে। অস্ট্রেলিয়া, সুইডেন এবং ইউএসএ 3টি রাষ্ট্র আছে। প্রাথমিকভাবে এক্সট্রাডিশনের জন্য সুইডেন আবেদন করেছিল, টেকনিক্যালিটির জন্য তারা সেটাকে ধামাচাপা দিচ্ছে। এখন শুধুমাত্র যুক্তরাজ্য অথবা ইউএসএ এক্সট্রাডিশনের আবেদনটা আছে, এবং জুলিয়াস অ্যাসাঞ্জের বাবা বলেছে তাকে অস্ট্রেলিয়াতে করা হোক যেহেতু সে অস্ট্রেলিয়ার নাগরিক। এটা ইউকের ইন্টারনাল কোর্টে 12 থেকে 18 মাস সময় লাগবে। আর যদি ব্রেক্সিটের ডামাডোলের মধ্যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস আমরা যেতে পারি, সেখানে হয়তো আরো 6 মাস, বলা যায় 18 মাস থেকে 24 মাসের আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি ব্রিটেনে থাকবেন, জেলে থাকতে হবে তাকে। জি, আর পরবর্তী চিত্রগুলো কি হতে পারে? মানে এই যে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, এর পরবর্তী কি কি চিত্র আসতে পারে সামনে? উনি যেহেতু ইউকের জামিনটাকে লঙ্ঘন করেছেন, ওনাকে জামিন দেওয়া হবে না, ফ্লাইট রিস্ক বলা হয়। তুমি জামিন দিলে আবার পালিয়ে যাবা, অথবা অন্য কোনো হাই কমিশনে যে তুমি লুকাবা, এবং তাকে এমন ভাবে যুক্তরাজ্যে তাকে করা হচ্ছে যে তাকে দীর্ঘদিনের সারা জীবন জেলে রাখা হবে। মুক্ত বুদ্ধি এবং মুক্ত সংবাদের যারা চর্চা করেন এবং ট্রাম্প সাহেবের যে ফেক নিউজের বিরুদ্ধে যারা লড়াই করছেন, তারা মনে করছেন এটা একটা চরম আঘাত। ব্রিটেনের যে লেবারসন এনকোয়ারি হয়েছিল প্রেস ফ্রিডমের ব্যাপারে, সেখানে একটা আঘাত আসছে। এখন একটা প্যারাডাইম শিফট হয়েছে, সারা পৃথিবীতে পপুলিস্ট গভর্নমেন্ট আছে এবং তারা কিন্তু এই মুক্তি বুদ্ধি চাচ্ছে না। ইরাকে, আফগানিস্তানে যে নির্যাতনের তার লক্ষ লক্ষ ডকুমেন্ট দিয়ে দিয়েছিল। সুতরাং এখানে যারা মানবাধিকারের কথা বলছে, মুক্ত বুদ্ধি চর্চার কথা বলছে এবং প্রেস ফ্রিডমের কথা বলছেন, তারা মনে করছে এটা চরম আঘাত, কিন্তু সরকার এটা কাটতে চাচ্ছে। বর্তমানে বিশ্বাস এই পরিস্থিতিতে আসে। তাহলে জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে, বা তার ভাগ্য ঝুলিতে আসলে কি আছে? আমাদের ব্রিটেনের সরকার বলেছে তাকে জামিন দেব না, এবং তাকে অত্যন্ত কড়া নজর দিতে রাখবে। উনি কম্পিউটারে অত্যন্ত ভালো, উনি সিআইএ, পেন্টাগন থেকে শুরু করে সব কম্পিউটারে ঢুকে গিয়েছেন। তাকে চরম একজন বন্দী হিসেবে রাখা হবে এবং তাকে অবজার্ভ করা হবে এবং তাকে সুইসাইড ওয়াচে রাখা হবে, যে প্রতি 10-15 মিনিট পর তাকে নজরে রাখা হবে তিনি কি করছেন। দ্বিতীয় হচ্ছে যে তাকে আইনজীবীর সাথে কথা বলতে দেওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা রাখা হবে, কারণ হাই সিকিউরিটি জেলে উনি আছেন। আর তৃতীয় হচ্ছে যে ব্রিটেন চাবে অতি দ্রুত তাকে আমেরিকাতে পাঠাতে, এবং তার আইনজীবীরা চাবে যত দিন তাকে ইউকেতে রাখা হোক এবং তারপর আইদার সুইডেন অথবা অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দেওয়া হোক। এই আইনি জটিলতা আপনার 1.5-2 বছর চলে যাবে। আচ্ছা, আমরা দেখছিলাম যে কিছু অভিযোগ ছিল যে দূতাবাসের ভেতরে অ্যাসাঞ্জের অস্বাস্থ্যকর জীবনযাপন, সেই বিষয়গুলো নিয়ে যেমন অভিযোগ এসেছে, ওদিকে কিন্তু অ্যাসাঞ্জের আইনজীবী বলছেন যে এটা একেবারেই ভয়াবহ অভিযোগ বলে তিনি আখ্যায়িত করেছেন। এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে কিনা আপনাদের ওখানে, বা এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগটা কিরূপ অভিযোগ, বা এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা? ব্যক্তিগত স্বাধীনতার যে বিষয়টা আছে, ব্যক্তিগত গোপনীয়তার যে বিষয়টা আছে, সেটা লঙ্ঘন করে ইকুয়েডর এম্বাসি বেশ কিছু ভিডিও দিয়ে দিয়েছে। উনি স্বল্প পোশাক পরিধান করে হাঁটছেন, চলছেন, যেটা ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে এবং ব্যক্তি গোপনীয়তার বিপক্ষে। এগুলো তারা প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি অস্বাস্থ্যকর অবস্থায় থাকেন। যে ভদ্রলোক 7 বছর ধরে অন্তরীণ আছে, সূর্যের আলো যার গায়ে পড়ে না, যিনি বাইরে যেতে পারেন না, তিনি 24 ঘন্টায় কি করলেন প্রতিটা জিনিস নিয়ে তো আমরা অস্বাস্থ্যকর জিনিস বলতে পারি না। এটা উদ্দেশ্য প্রণীত এবং ইকুয়েডরের ডানপন্থী সরকারের এবং আমেরিকার ট্রাম্প প্রশাসনের একটি চক্রান্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেকগুলো ভিডিও চলে এসেছে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে বলছেন যে আইনজীবীরও আসলে দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যে কিনা উনি নাকচ করে দিয়েছেন যে আসলে এই অস্বাস্থ্যকর জীবনযাপনটা বলছেন যে ভয়াবহ অভিযোগ। রাশেদ, আজকে যদি আপনাকে 24 ঘন্টা টিভি ক্যামেরার সামনে বসে রাখতে হয়, আপনি কিন্তু বসতে পারবেন না, কারণ আপনার ব্যক্তিগত অনেক বিষয় আছে, তাই না? জি অবশ্যই। একটা ক্যামেরা ধরে যদি আমি 24 ঘন্টা আপনাকে রেকর্ড করি, আপনি বলবেন এটা অস্বাস্থ্যকর, ওটা অস্বাস্থ্যকর, এই অভিযোগ তো করতেই পারি। আমি ওটাকে আমলে নিচ্ছি না, আমি মনে করছি এটা একটা
অপপ্রচার এবং তাকে এখানে জনগণের কাছে বিনোদভাবে প্রকাশ করার একটা অভিপ্রায়। জি, আচ্ছা। আইনজীবী জনাব নাশিদ রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জনাব নাশিদ রহমান, অভিবাসন আইনজীবী, তার সাথে কথা হচ্ছিল জুলিয়ান অ্যাসাঞ্জের যে আলোচিত মামলা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম। পরের প্রসঙ্গে যাব। রাফাল নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে 1 সপ্তাহের সময় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ জানিয়েছে আদালতের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন রাহুল। গেল সপ্তাহে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিয়ে রাহুল বলেছেন, সুপ্রিম কোর্ট সহ সমগ্র দেশ আজ বলছে চৌকিদার চোর। রাফাল নিয়ে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে জনসমক্ষে এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন বিজেপির। এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে 22 এপ্রিলের মধ্যে জবাব দিতে বলেছেন সুপ্রিম কোর্ট। এদিকে আসামে নির্বাচনী প্রচারণায় নেমে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, বারাণসীর জনগণের জন্য কিছুই করেনি মোদি। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস। देश को गुमराह करने का काम। राफेल हवाई जहाज ऐसे बंद करके रहेंगे क्या? कोई जिम्मेवारी है? इतना बड़ा प्रचार कि जब मैं वाराणसी गई, जहां से प्रधानमंत्री अपना चुनाव আমরা এই বিষয়ে আমাদের সাথে সংযুক্ত করেছি মুম্বাই থেকে স্থানীয় সাংবাদিক দ্রাক্ষা শর্মা, তিনি আমাদের সাথে যোগ হবেন। দ্রাক্ষা, ওয়েলকাম টু চ্যানেল 24। As we see, Indian top court asks Rahul Gandhi to explain what he has, made remark on Rafale. Do you think it's a gain for BJP? Yes, absolutely. Because from a long time, the Congress has made it a point, a catchphrase in this whole of the political scenario which was going in India. So they were using a political phrase that Chaukidar is chor, which literally means that watchman is a thief. So from a long time, Congress was using it as a phrase, as a catchphrase to continuously attack BJP again and again, and accusing the ruling party that you have taken many of the common people and have given to the big businessman, and they were accusing and alleging that there could be a big scam which the national ruling party is playing. So, but after the catch was Chaukidar is chor was continuously used by Congress, and now when the Supreme Court, the apex court of India has, seek a kind of clarification from Rahul Gandhi that you have been, misquoting the Institute of India, the apex court of India, for the personal favors, for the political favors, which is, kind of demeaning the institute. So it's a big backset for the Congress and a kind of big win for the BJP. Draka, thank you for joining us. Thank you so much. Channel 24 এর পর্দায় ছিলেন স্থানীয় সাংবাদিক, মুম্বাই থেকে যুক্ত হয়েছিলেন দ্রাক্ষা শর্মা। ভারতীয় যে নির্বাচন চলছে সেই বিষয় নিয়ে জানার চেষ্টা করলাম। দর্শক, একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। নিউজ ভিউজ 24 দেখছেন। 5 দিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই চ্যানেল 24 এর পর্দায়। আজকের জন্য বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।